অন্যদিকে মোহন ভাগবত যে এরকম একটা রিয়াকশনস দেবেন নাকি অ্যাকশনের পরিপ্রেক্ষিতে তার মন্তব্য, এইটা নিয়ে এখন গোটা ভারতবর্ষের রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। যদি হিন্দু রাষ্ট্রের সাপেক্ষে সওয়াল করা যায় তাতে কিছু বক্তব্য থাকার কথা না, কিন্তু হিন্দু রাষ্ট্রের সওয়াল এবং তার সাথে তিনি বলেছেন ভারতের কথা বলতে। ভাগ্যিস মোহন ভাগবতকে ওই সময় তিনি যখন কোচিতে রয়েছেন কেউ দাঁড়িয়ে এরকম বলেননি। আপনি অরবিন্দের কথা বলছেন, কখনো কখনো হচ্ছে আপনারা বঙ্কিমচন্দ্রের কথা বলেন, কখনো স্বামী বিবেকানন্দকে আপনারা বলেন। বাংলা বললেই হচ্ছে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী বিচ্ছিন্ন লগ্নে বিভিন্ন সময় যেতেন, কারুর খাটিয়াতে গিয়ে শুতেন, সেই যে ফুলমতির গল্প আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে, বা হচ্ছে টায়ার সারাতে গিয়ে কারুর কাছে এরকম বিহার, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের জমি থেকে উৎখাত হওয়া কোনো দলিত মানুষ এসে হয়তো টায়ার সারাচ্ছেন। দেশ জুড়ে যখন এসআইআর এর অ্যাকশন শুরু, এমন অ্যাকশন যে অ্যাকশনের সামনে পুরো বিরোধী শক্তিকে কম্পমান করে তোলা। বিরোধী শক্তি বলতে আমাদের দেশে হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স, মাথায় রাখবেন ইন্ডিয়া অ্যালায়েন্স, যাকে নিয়ে বিরাট ঘোট পেকেছিল 2024-এর আগে। 2024-এর আগে তো মনেই হচ্ছিল যে ভারত কেন বা বিজেপি কেন তাদের ইশতেহারে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা তারা দিচ্ছে না। কারণ একটা অবশ্যই রয়েছে, কারণের হচ্ছে এটাই যে অ্যাকশান যদি এসআইআর হয় তাহলে রিয়াকশান হিসাবে কি কি আসতে পারে। যেমন ইন্ডিয়া অ্যালায়েন্সের রিয়াকশানসে তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যে মহারাষ্ট্রে ভোট ঝেড়ে দিয়েছে, যাকে বলা হয় ভোট চুরি করা, ভোট বন্দি বলছে তারা, এবং বিহারে সে পদ্ধতি অ্যাপ্লাই করছে, এবং নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির ঝোল টেনে কাজ করছে। এই তো মোদ্দা ইন্ডিয়া অ্যালায়েন্সের রিয়াকশান। অন্যদিকে মোহন ভাগবত যে এরকম একটা রিয়াকশনস দেবেন নাকি অ্যাকশনের পরিপ্রেক্ষিতে তার মন্তব্য, এইটা নিয়ে এখন গোটা ভারতবর্ষের রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। জল্পনাটার কি, কোচিতে একটি সমাবেশে এবার খোলাখুলিভাবে হিন্দু রাষ্ট্র সওয়াল করেছেন মোহন ভাগবত। আরএসএসের মোহন ভাগবত, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমবয়সী, কিছুদিন আগে 75 বছর পর মানে উচিত মার্গদর্শক হয়ে যাওয়া বা হচ্ছে তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়া, এটা ছিল হচ্ছে তার বক্তব্য। তখন ইতিমধ্যে জল্পনা হয়েছিল এবং এই নিয়ে ভিডিও আমি করেছি যে কেন এই কথাটা বলেছেন। 75 বছর বয়সে, অর্থাৎ নরেন্দ্র মোদীর মতো এরকম 56 ইঞ্চি যার ছাতি, যিনি প্রচার হতো এবং যিনি লৌহ পুরুষ হিসাবে বিখ্যাত ছিলেন, সেই লৌহ পুরুষকে মনে করিয়ে দিলেন বয়স কিন্তু 75 পেরিয়ে যাচ্ছে। অতএব অল্টারনেটিভ ভাবনা চিন্তা শুরু করাই হচ্ছে প্রাজ্ঞ ব্যক্তির জন্য শ্রেয়। মোহন ভাগবত কোচিতে এবার আরও একটি মন্তব্য করেছেন, বলেছেন যে ভারতবর্ষের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে হিন্দু রাষ্ট্র হওয়াটাই শ্রেয়। হিন্দু রাষ্ট্র হওয়া তো শ্রেয়, কিন্তু হিন্দু রাষ্ট্র তো বললেই তো আর হবে না। ধর্মনিরপেক্ষ তো সংবিধান, সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে বজায় রেখে যদি হিন্দু রাষ্ট্রের সাপেক্ষে সওয়াল করা যায় তাতে কিছু বক্তব্য থাকার কথা না, কিন্তু হিন্দু রাষ্ট্রের সওয়াল এবং তার সাথে তিনি বলেছেন ভারতের কথা বলতে। অর্থাৎ যখন ইন্ডিয়া এবং ভারতের প্রসঙ্গ আসবে আমরা যেন ভুলে না যাই যে আমরা ভারত বলবো, লেখার সময় ভারতই লিখব। গুরু গোলওয়ালকার, মানে তাদের আগে যিনি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক, তিনি বলতেন হিন্দি হিন্দু হিন্দুস্তান। হিন্দি হিন্দু হিন্দুস্তানটা ছিল হচ্ছে আরএসএসের জন্য একেবারে ফিট করা। তখন এরকম ভাষা বিবাদ আসেনি, তখন এরকম রঙ্গমঞ্চে উপস্থিত হননি বালাসাহেব ঠাকরের মতো ব্যক্তিত্ব। তাই তখন হিন্দি হিন্দু হিন্দুস্তান সমর্থক এবং ভারতীয় জনতা পার্টি অনেকেই এরকম বলতেন
হিন্দি হিন্দু হিন্দুস্তান মাং রাহা হ্যায় হিন্দুস্তান, এরকম স্লোগানও উঠতে দেখতাম। অর্থাৎ হিন্দুস্তান, কিন্তু হিন্দুস্তানকে এটা একটি চলতি শব্দ। হিন্দুস্তান, পাকিস্তান, এই ধরনের বিষয়টা অনেকটা এরকম হতো, ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো আর কি। হিন্দুস্তান বললেই সঙ্গে সঙ্গে নাড়া উঠবে পাকিস্তান, পাকিস্তান বললে নাড়া উঠবে হিন্দুস্তান, এই চলতো। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী যেখানে ধর্মনিরপেক্ষতা আছে সেখানে ভারত বা ইন্ডিয়া দুটো শব্দেরই উল্লেখ আছে। এখন এই ভারত বলাটা শুরু হয়েছিল 2024-এ যখন ইন্ডিয়া অ্যালায়েন্স শুরু করেছিলেন, এবং ইন্ডিয়া অ্যালায়েন্সকে ধ্বস্ত করার জন্য ইন্ডি জোট, তারপর হচ্ছে গোট, এই নিয়ে নানাভাবে বিরোধীদেরকে বিতলেন। এটা রাজনীতিতে হয়, এটা নতুন কিছু ব্যাপার না, এবং তাতে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সাফল্য এককভাবে হ্রাস পায়। তখন থেকেই আরএসএস আরও হচ্ছে কবজাটা শক্ত করতে শুরু করে, এবং এই কাজে স্বাভাবিকভাবে সারসংঘ চালক মোহন ভাগবতকেই নেতৃত্ব দিতে হবে। এবং তিনি একথাও বলেছেন যে যোগী অরবিন্দের কথা, ঋষি অরবিন্দ বা যোগী অরবিন্দ যার বলি না কেন, তার হচ্ছে লাইফ ডিভাইন নামে একটি তার বই আছে। এই বইটি নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিল। এটা 1949-50 ঠিক এই সময়টায় নোবেল পুরস্কারের জন্য অনেকেই বলেছেন। এটি অত্যন্ত একটি দুরূহ কিন্তু হাই স্পিরিচুয়ালিটি এবং ভারতের মার্গদর্শন কিভাবে হবে সেই নিয়ে বিস্তৃতভাবে এটা লেখা আছে। এটা একটা ওয়েল ভার্স বলা যেতে পারে, এবং এটা পড়ে ওয়েস্টের অনেকেই রয়েছেন, তৎকালীন যারা সাহিত্যিক অনেকে রয়েছেন, তারা অনেকেই কিন্তু নোবেলের জন্য এটি সুপারিশ করেছেন। তার মধ্যে আমেরিকান লেখক নোবেল লরিয়েট পার্লেস বাক, তিনি একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি পার্লেস বাক বলেছিলেন এই লাইফ ডিভাইন কিন্তু হচ্ছে নোবেলের যোগ্য। কিন্তু তার এই নিয়ে চর্চা বা নোবেল কমিটির কাছে পুরো পৌঁছানোর আগেই মারা যান হচ্ছেন অরবিন্দ, এবং তারপরে অরবিন্দকে নিয়ে চর্চা রয়েছে, এবং মোহন ভাগবত সেই চর্চাটাকে আরও একটু এক্সটেন্ডেড ফর্ম দিয়ে দিলেন, যেখানে তিনি বলছেন যে অরবিন্দের দর্শন ভালো করে বুঝলেই ভারতকে বোঝা যাবে। আবার ঠিক এই ভারত প্রসঙ্গে এসেছিল হচ্ছে যখন রোলা রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ভারতবর্ষকে জানতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের কথা, তার লেখা পড়ুন, তাহলে আপনি খুব দ্রুত ভারতকে বুঝতে পারবেন। এখন মোহন ভাগবত এই দুজনে অস্ত্র করেছেন। ভাগ্যিস মোহন ভাগবতকে ওই সময় তিনি যখন কোচিতে রয়েছেন কেউ দাঁড়িয়ে এরকম বলেননি, আপনি অরবিন্দের কথা বলছেন, কখনো কখনো হচ্ছে আপনারা বঙ্কিমচন্দ্রের কথা বলেন, কখনো স্বামী বিবেকানন্দকে আপনারা বলেন, কিন্তু তাদের ভাষা বাংলা, সেক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে বাংলা নিয়ে বললেই তো অনেক হচ্ছে মনোহর লাল খাট্টারের রাজ্যই হোক, সাহিব সিং ভার্মাই হোক, এরকম অনেকে রয়েছেন যে সেখান থেকে তো রীতিমতো হচ্ছে বাংলা বললেই হচ্ছে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। কিন্তু কোচিতে সেই বিপদ অপেক্ষা করেনি, তাই কোচিতে তিনি এই ভাষণে এই কথাটা বলেছেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে অ্যাকশান তো শুরু, প্রথমেই বললাম এসআইআরের অ্যাকশান, যে অ্যাকশানে একেবারে যারা হচ্ছে এই দেশের নাগরিক বটে কিন্তু তারা নির্দিষ্ট জায়গা ভোটার নান, কেউ কেউ মৃত ভোটার, ভোট দিয়ে হচ্ছে গণতন্ত্রকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। যদি এটা না হতো তাহলে বিজেপি বিহারে অনেক আগে ক্ষমতায় চলে আসতো। তারা এখন এই পদ্ধতি অবলম্বন করেছেন। এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে স্বাভাবিকভাবে বিরোধীদের একটা রোষানলে পড়তে হবে, এবং বিরোধীদের রোষানলে পড়েওছেন। এখন সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিকে তো একেবারে খোলা ময়দানে নামিয়ে দিলে তো বিরোধীদের সামনে তো নাস্তানাবুদ হতে হবে। তার কারণ ওখানে এখন কারা এর হয়ে সজোরে ব্যাটিং করবেন সেটা নিয়ে বড্ড একটা কঠিন পরিস্থিতি। আন্তর্জাতিক পরিস্থিতি না হয় এস জয়শঙ্করের মতো ব্যক্তি আছেন, তিনি সামাল দেবেন, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে রাজনীতির এই ডামাডোলের বাজারে নরেন্দ্র মোদীর বক্তব্য কি খুব একটা এখন ভারতীয় জনতা পার্টির কাছে ভীষণভাবে হচ্ছে বলবর্ধক টনিকের মতো কাজ করছে? বিষয়টা তা নয়। সেই কারণেই এই সমস্ত ক্ষেত্রে ব্যাটিং করতে নেমে যান বরাবরের মতো আরএসএস এবং তাদের সরসংঘ চালকরা। মোহন ভাগবতের আগে যারা ছিলেন, সুদর্শনজি হোক বা তার আগে যিনি ছিলেন, আমি গোলওয়ালকারের কথা তো বললামই,
এরা সবসময় হচ্ছে হিন্দু রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার কথা বারবার তারা বলতে থাকে। হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা বললে স্বাভাবিকভাবে একটা শক্তি উৎসাহিত হয়ে ওঠে এবং সেই শক্তির উৎসাহ এতটাই বৃদ্ধি পায় যে ধর্মনিরপেক্ষ বা বিভিন্ন শক্তিকে তারা আক্রমণ করার মতো একটা কিন্তু বেশ জোশ তাদের মধ্যে তৈরি হয়। এবার হিন্দুস্তান এটাকে পরিবর্তন করে হিন্দু রাষ্ট্র, হিন্দু ভারত এই অবধি সমস্যার সমাধান করতে এখন এগিয়ে আসছে, যে ইন্ডিয়া নয়, এটা অনেকটা অ্যাংলিসাইজড, অর্থাৎ কোথাও এখানে একটা বিভাজিকা রেখা। ভুলে গেলে চলবে না, মোহন ভাগবত যে কথাটা বলছেন কোচিতে, তার ঠিক দুদিন আগে রাহুল গান্ধী একটা কথা বলেছেন এবং তিনি এক্স হ্যান্ডেলে বলেছেন যে আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে যেটা ভুল, যেটা রাজনীতিতে আসার পর আমি ওবিসি, এসসি, এসটি এই সমস্যাটাকে কখনো গভীরভাবে ভাবিনি। যদি আমার মাথায় তখনই এই ভাবনাটা আসতো তাহলে আমি কাস্ট সেন্সাস অর্থাৎ জাতি গণনাটা করতাম, তাহলে অনেক বেশি ভারতের সাথে পরিচিত হতে পারতাম। যে কোনো ক্ষেত্রে ভুল মানুষ মাত্রেরই হয়, ভুল করার থেকে এবং সেটা স্বীকার করে নিয়ে রেকটিফাই করার মধ্যে থেকে একটা বড় রকমের তাতে এক ধরনের চেতনার মান যাদের মধ্যে থাকে তাদের মধ্যে এই প্রবণতা থাকে। রাহুল গান্ধী বিচ্ছিন্ন লগ্নে বিভিন্ন সময় যেতেন, কারুর খাটিয়াতে গিয়ে শুতেন, সেই যে ফুলমতির গল্প আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে, বা হচ্ছে টায়ার সারাতে গিয়ে কারুর কাছে এরকম বিহার, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে জমি থেকে উৎখাত হওয়া কোনো দলিত মানুষ এসে হয়তো টায়ার সারাচ্ছেন, এইভাবে উনি বিচ্ছিন্নভাবে ভারত দেখতেন। কিন্তু এত বড় একটা দেশ বুঝতে গেলে তার কাস্ট সেন্সাসের জন্য অপেক্ষা তিনি করছেন এবং ক্ষমতায় এলে সেটাকে তারা লাগু করবেন। এবং রাহুল গান্ধীর বক্তব্য দেশের 10% মানুষ ব্যতি রেখে 90% মানুষ, যার মধ্যে ওবিসি, এসসি, এসটি এবং মুসলিম, এরা মিলে দেশের 90% অংশ তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ এখানে একটা 10% ভার্সাস 90% এরকম একটা ফর্মুলা তিনি দিয়েছেন, যেখানে থেকে একটা কিন্তু ইলেকটোরাল গেন স্বাভাবিক 90%-এর কাছে যদি মেসেজ পৌঁছানো যায় এবং সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টি যত দুর্বল হবে তত একটা ইলেকটোরাল গেন করার একটা প্রচেষ্টা থাকবে, এবং যে প্রচেষ্টাটা এখন রাখছেন রাহুল গান্ধী, তারই কাউন্টার হিসাবে দুদিন পরে এই বক্তব্য যে হিন্দু রাষ্ট্র এবং ভারত, তাহলে বাদবাকি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা, আগে তো হিন্দুস্তান ছিল, এখন হিন্দু রাষ্ট্র প্রথম, তারপর হচ্ছে ভারত, রাষ্ট্র হিসাবে হিন্দু, দেশ হিসাবে ভারত। এবার ভারতের মধ্যে যেসব প্রদেশগুলো রয়েছে এখানে গিয়ে মোহন ভাগবত কোনো স্পষ্ট নির্দেশিকা দেননি। তিনি অরবিন্দের ভারত দর্শন বা হচ্ছে হিন্দু ধর্মের ভেতরে সনাতনের যে স্পিরিচুয়ালিটি, তার যে অন্বেষণ, সেই অন্বেষণটাকে তিনি বলতে গিয়ে অরবিন্দ কথা তিনি বলেছেন। কিন্তু ভাষার প্রশ্নটা, যেটা নিয়ে এখন গোটা দেশ এখন রীতিমতো চর্চায়, পশ্চিমবঙ্গ থেকে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে ফেলেছেন এবং কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে এবং বিভিন্ন বাংলা অক্ষরকে নিয়ে তিনি একটি ভাষা আন্দোলনকে তিনি সামনে নিয়ে এসে গিয়ে খাড়া করছেন। ঠিক সেই জিনিস মহারাষ্ট্রেও অনেকটা রয়েছে, তামিলনাড়ুতেও রয়েছে, পাঞ্জাবেও বিচ্ছিন্ন বিভিন্ন লগ্নে কিন্তু খালিস্তানের সাথে সাথে কিন্তু পাঞ্জাবি ভাষা নিয়েও সেখানে অনেক বিভিন্ন সংগঠন তারা এগিয়ে এসেছেন। এরকম একটা জায়গায় যদি ভারতবর্ষের গুরুত্বপূর্ণ 5টা রাজ্যে সেখানে ভাষার প্রশ্নটা যেখানে আসছে, তাহলে মোহন ভাগবত এই প্রশ্নে কি উত্তর দেবেন? তিনি অবশ্য বারবারই বলেন এগুলো সবই ভারতীয় ভাষায় চর্চা হওয়া উচিত। এই ভারতীয় ভাষাগুলো তো অনেকের মাতৃভাষা, তাহলে মাতৃভাষার এই যে চর্চা, এই কথাটা জোরের সঙ্গে কেন বলতে তারা দ্বিধাগ্রস্ত হয়? এটা তো বারবার করে বলা উচিত। কোথাও কি একটা জায়গায় সেই হিন্দি এবং তার সাথে হচ্ছে ভারতীয়ত্ব এবং রাষ্ট্র হিসাবে হিন্দু রাষ্ট্র, এইটা সবসময় তাদের কাছে মেন ইউএসপি হিসাবে থাকছে, যে কারণেই ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু আগামী সময়টায় ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্যগুলো এবং
মূল যে ভারতবর্ষের একটা বড় অংশ জুড়ে যেখানে রয়েছে, এই যে 90%-এর কথা রাহুল গান্ধী বলছেন, আগামী দিনে এটা নিয়ে একটা জবরদস্ত টক্কর হবে। এবং এই টক্করটা কিন্তু বলা যেতে পারে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের ধারণাটাকে প্রতিষ্ঠিত করার লড়াই, এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণাটা বিভিন্ন সময় মোহন ভাগবত বলেছেন, কিন্তু সেই বলার জোর এবং রাহুল গান্ধীরা যেভাবে বলছেন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাষা আন্দোলন বা সমস্ত বিষয়টাকেই তিনি একটা জায়গায় নিয়ে গেছেন যে ভাষা বললেই, বাংলা বললেই কেন বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। আর এখানেই কিন্তু আরএসএস বিজেপির ন্যারেটিভটা খুব শক্তিশালী মনে হচ্ছে। যদি মনে হয় আপনারা জানান, আর যদি মনে না হয় এবং আগামী সময় এটা ঠিক কোন দিকে যাচ্ছে আপনাদের কাছে ভাবনার একটা স্পেস আমি তুলে ধরলাম প্রশ্ন আকারে। এবং আজকের মতো এখান থেকে শেষ করছি। আগামী দিনে আরও কিছু আনবো আপনাদের কাছে। এবং আরএসএসের মূল যে লক্ষ্য এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা এমন কঠিন এবং এমন একটা পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা আগামী সময় আরএসএস বা বিজেপি করতে চাইবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একটা ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই তার আগে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই থাকছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ, নমস্কার।